বাহ! এখন তো দেখি আপনি নাটক শুরু করেছেন। দেখেন ভাই, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সেদিনের পর থেকে বাবা-মা আমার সাথে কথা বলে না। দোষ করেছেন আপনি আর তার সাজা ভোগ করছি আমি। আবার আপনি আমাকেই মারধর করছেন। আমাকে বিশ্বাস করেন প্লিজ। আমার আমি আমার বন্ধুদের দ্বারা আপনাকে কিডন্যাপ করাইনি। রিমি আপনাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি রিমিকে ভালোবাসি না। রিমি তো আমার খালাতো বোন। আফিফাকে ভালোবাসি। তারপর বিয়ে থেকে শুরু করে তারপর বিয়ে থেকে শুরু করে এতদিন আমার সাথে যা যা হয়েছে সব কিছু শরীফকে বললাম। সব শুনে শরীফ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ওর এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না। শরীফ মাথা চুলকাতে চুলকাতে সংশয় নিয়ে বলল, তাহলে এসব কার প্ল্যান ছিল? আপনার বন্ধুদের? হুম, আবার বন্ধুদের না। আমার বন্ধুদের অত সাহস নেই। আমি নিশ্চিত এসব রিমির প্ল্যান ছিল। রিমি আমার বন্ধুদের দ্বারা এসব করিয়েছে। বলেন কি? এসব তাহলে রিমি করেছে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না রিমি এসব করেছে। রিমিকে দেখে তো সেরকম মনেই হয় না। কি সুন্দর নম্র ভদ্র স্বভাবের মেয়ে ভাবতাম আমি। কিন্তু তলে তলে যে সে এত বড় ক্রিমিনাল জানা ছিল না। অথচ আমি কিনা ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। কপাল গুনে বেঁচে গেছি। রিমি যে কেমন সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ওকে যে চিনে না সে এখনো মায়ের পেটেই আছে। আরেকটা কথা, আপনি যখন জানতেনই আমার বন্ধুরা আপনাকে কিডন্যাপ করেছে, তাহলে পরে সবাইকে বলেননি কেন? আপনার বন্ধুদের ভয়ে। আপনার বন্ধুরা আমাকে হুমকি দিয়েছিল আমি যদি কাউকে কিছু বলি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। তাই আমি ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। তাছাড়া আপনার বন্ধুরা আমাকে মারধর করেছিল অনেক। 10 দিন একটা রুমের মধ্যে আমাকে আটকে রেখেছিল। হুম, আমার উপর অনেক অত্যাচার করেছে তারা। কি বললেন? 10 দিন আটকে রেখেছিল? সব হয়েছে রিমির জন্য। আমি ওকে ছাড়বো না। ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি না জেনেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কথাগুলো বলে আমি আর সেখানে দাঁড়ালাম না। বাইক নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিমিকে আজ জন্মের মতো শিক্ষা দেব। এতে আমার কি হয় হোক। আমি এখনো ভাবতে পারছি না রিমি আমার সাথে এমন করবে। আমার জীবনটাকে রিমির খেলনা মনে হয় নাকি, যে যখন ইচ্ছা, যে যখন যা ইচ্ছা তাই করবে। ভাগ্যিস আফিফার সাথে আজ শপিং করতে এসেছিলাম, যার কারণে শরীফের সাথে আজ দেখা হয়েছে। হলে আমি জানতেই পারতাম না রিমি আমাকে প্ল্যান করে বিয়ে করেছে। অথচ আমি এতদিন ভেবে এসেছি আমার আর রিমির বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, যেখানে আমাদের কারোরই যেখানে আমাদের কারোরই হাত ছিল না। কিন্তু সব কিছুর পিছনে যে রিমি আছে সেটা জানতাম না। আমি ঝড়ের বেগে বাইক চালিয়ে কলেজে এলাম। তারপর রিমিকে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো কলেজ খুঁজেও রিমিকে পেলাম না। ভাবলাম রিমি হয়তো ক্যান্টিনে আছে। আমি ক্যান্টিনের দিকে পা বাড়ালাম। আমি ক্যান্টিনের ভেতর ঢুকতে যাব, এমন সময় রিমি আর ওর বান্ধবীদের হাসি শব্দ কানে এলো। সবাই উচ্চ স্বরে হাসাহাসি করছে আর গল্প করছে। আমি আর ভেতরে ঢুকলাম না, ক্যান্টিনের দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। রিমি আর ওর বান্ধবীরা ক্যান্টিনের কোনায় বসে আছে। তারা আমাকে খেয়াল করেনি। আমি ওদের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু রিমি আর ওর বান্ধবীরা আমাকে নিয়ে যেসব কথা বলল সেসব শুনে রাগে আমার শরীর দাউ দাউ করে জ্বলতে লাগলো। একটা মেয়ে কি করে এতটা জঘন্য হতে পারে? আমার রিমির প্রতি রাগটা 1000 গুণ বেড়ে গেল। আজ রিমিকে আমি মেরেই ফেলবো। রিমির বান্ধবী তানহা বলল, রিমি, শাহিন ভাই কি তোকে মেনে নিয়েছে? না রে, শয়তানটা এখনো আমাকে স্ত্রীর অধিকার দেয়নি। তার মানে তোদের মধ্যে এখনো কিছু হয়নি? হয়েছে একবার। আমরা কিছুদিন আগে শাহিনের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে শাহিন অসুস্থ হয়ে পড়ে, আর তখন রাতে শাহিন আমার সাথে। রিমি আর কিছু বলতে পারল না। মাথা নিচু করে লজ্জা মাখায় এক চিলতে হাসি দিল। আঁখি ভ্রু কুচকে বলল, তোদের মধ্যে যখন সবকিছুই হয়েছে তাহলে শাহিন ভাই তোকে মেনে নিচ্ছে না কেন? কারণ শাহিন এখনও আফিফাকে ভালোবাসে, আর সেদিন রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নাকি আমি করেছি। শাহিন এসবের কিছুই জানে না। ভাবে একবার কত বড় শয়তানও। আমার সব কিছু লুটে ফুটে খেয়ে এখন আমাকেই দোষী বানাচ্ছে। ছেলেরা এমনই হয়। আর সত্যি বলতে শাহিন ভাই আস্ত একটা গাধা। তুই শাহিন ভাইকে কত প্ল্যানিং করে বিয়ে করলি, অথচ সে এখনো আফিফাকে নিয়েই পড়ে আছে।
তোর ভালোবাসাকে বুঝলোই না। তা যা বলেছিস, রিমির মতো এমন দুঃসাহসিক আর ঘাড়তারা মেয়ে আমি খুবই কমই দেখেছি। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কোনো মেয়ে যে এমন ভয়ানক কাজ করতে পারে, রিমিকে না দেখলে জানতামই না। প্রথমে তুই শাফিনকে কিডন্যাপ করলি, তার সবাইকে বললি শাফিন মেয়ে নিয়ে পালিয়ে গেছে। সব শেষে শাহিন ভাইয়ের বন্ধুদের দ্বারা তোর বাবাকে বললি শাহিন ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে। তোর বাবা কোনো উপায়ান্তর না পেয়ে মান সম্মানের কথা ভেবে শাহিন ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিল। আরে এসব কথা আসতে বল, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। শাহিন জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আরে জানবে না, শাহিন ভাইয়া তো একটা হাদারাম। কি বললি তুই? শাহিন হাদারাম? তুই গাধা, তোর 14 গোষ্ঠী গাধা। আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে পরিণাম ভালো হবে না বলে দিলাম। 100 বার বলবো। শোন, আমি শাহিন ভাইয়ের জায়গায় থাকলে তোকে মাথায় তুলে রাখতাম। এত ভালোবাসতাম যে তুই কল্পনাও করতে পারতি না। কিন্তু শাহিন ভাইয়া তোকে ভালোবাসা তো দূরের কথা, দু চোখে দেখতেই পারে না। তোর ভালোবাসা ওর কাছে কোনো মূল্য নেই। তাহলে শাহিন ভাইয়া গাধা বলবো না তো কি বলবো? ঠিক বলেছিস। আর রিমি, তুই এত কিছু করেও তো কোনো লাভ হলো না রে। আমার মনে হয় না শাহিন ভাই তোকে বউ বলে মেনে নিবে। মানবে মানবে, আমার কাছে আরেকটা জব্বর প্ল্যান আছে। কি প্ল্যান শুনি? কিছুদিন পর বাড়ির সবাইকে বলবো আমি প্রেগনেন্ট, তারপর জমবে মজা। শাহিন আমাকে বউ বলে মানতে বাধ্য হবে, তখন আর চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারবে না। রিমির কথা শুনে ওর সব বান্ধবীরা চমকে উঠল। আমিও কিছুটা ঘাবড়ে গেলাম। রিমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট নাকি? তানহা অস্থির গলায় জানতে চাইল। কি বলিস? তুই কি সত্যি প্রেগনেন্ট নাকি? আরে ধুর, কিসের প্রেগনেন্ট? আমি তো সবাইকে মিথ্যা বলবো। তুই আসলে একটা হারামি, মিসকা শয়তান কোথাকার। এসব কাজ শুধু তোর ধারাই সম্ভব। আমি আরো অনেক প্ল্যানিং করে রেখেছি। শাহিনকে যদি আমার পিছে পিছে না ঘুরিয়েছি তো আমার নাম রিমি না। যা করবি একটু ভেবেচিন্তে করিস। আমি চিন্তায় আছি, শাহিন ভাইয়া যদি এসব জানে তাহলে আমাদের অবস্থা যে কি করবে আল্লাহ জানে। কি আর করবে, মেরে ভর্তা বানাবে। তাই খবরদার শাহিনকে কিচ্ছু বলবি না। আমাদের কি পাগল কুত্তাই কামড়াইছে নাকি যে এসব বলতে যাব? তবে শাহিন ভাইয়ের জন্য সত্যি খুব আফসোস হচ্ছে। বেচারা কোনদিন জানতেই পারবে না আমরা এভাবে তাকে মুরগি বানাইছি। তারপর সবাই জোরে জোরে হাসতে লাগলো। সে যেন থামে না তাদের। রিমি আরও বেশি হাসতে হাসতে ওর চোখে পানি চলে এসেছে, তবুও হাসি থামছে না। এদিকে রিমি আর ওর বান্ধবীদের এসব কথা শুনে রাগটা আরও বেড়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রিমির সম্পর্কে যা ধারণা করেছিলাম, রিমি তার চেয়েও ভয়ানক। সব কিছু আগে থেকেই প্ল্যানিং করে রেখেছে। আমি মনে মনে বললাম, দাঁড়া পেতনি, তোর প্ল্যানিং আমি বের করছি। এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। আমি রাগে ফুঁসতে ফুঁসতে ক্যান্টিনের ভেতরে ঢুকলাম। তারপর রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখার সাথে সাথেই সবাই চুপ হয়ে গেল। সবার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। সবাই ভাবছে আমি তাদের কথা শুনে ফেলেছি কি না, কিন্তু আমি এমন ভাব করলাম যেন কিছুই শুনিনি। মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখানে রিমিকে কিচ্ছু বলবো না। সবার সামনে ভালো ব্যবহার করব। আগে রিমিকে বাড়িতে নিয়ে যাই, তারপর আচ্ছা মতো শায়েস্তা করব। তখন হাসি তো দূরের কথা, কেঁদেও কুল পাবে না। আমি রাগটাকে কোনো মতে কন্ট্রোল করে সবার দিকে এক নজর তাকালাম। হাসি মুখে বললাম, কি নিয়ে এত আজাসি হচ্ছে শুনি? কিছু না ভাইয়া, এমনি গল্প করছিলাম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি চেয়ার টেনে রিমির পাশে বসলাম। রিমি আর চোখে আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। রিমির বান্ধবী মৌ আমার পেটে গুঁতা দিয়ে বলল, শাহিন ভাই, আপনার বিচার আছে। কেন, কি করেছি আমি? আপনি রিমিকে একটুও ভালোবাসেন না, শুধু কষ্ট দেন। কে বলেছে ভালোবাসি না? রিমি বলেছে। মিথ্যা বলেছে। আমি রিমিকে অনেক ভালোবাসি। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, প্রমাণ দিচ্ছি। বলে আমি আচমকা রিমির গালে কিস করি। রিমি চমকে উঠল, চোখ কপালে তুলে অবাক হয়ে আমার দিকে তাকালো। এক পলক তাকিয়ে থেকে মাথা নিচু করে নিল। রিমির চেহারা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে গেল। সারা মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। রিমি হয়তো ভাবতে পারিনি আমি এমন কাণ্ড করব। সে মাথা নিচু করে মিনমিন স্বরে বলল, কি করছিস এসব? সবাই দেখছে তো। দেখুক, কার বাপের কি।
আমি আমার বউকে কিস করছি, অন্য কাউকে তো করিনি যে ভয় পাবো। মন চাইলে আরও কিস করব। আমার কথা শুনে রিমি আরো অবাক হলো, বিস্মিত চোখে আমাকে দেখছে। আমি রিমির গা ঘেঁষে আরো কাছাকাছি বসলাম। তারপর রিমির নরম হাত দুটো আমার হাতের মাঝে নিলাম। রিমির অবাকের মাত্রা যেন শেষ হচ্ছে না। হুট করে আমার এমন ব্যবহার দেখে রিমির বান্ধবীরাও অবাক। আমি সবার এমন বিস্মিত চেহারা দেখে মনে মনে শয়তানি হাসি দিলাম। রিমির সাথে ভালো ব্যবহার করার একটা কারণ আছে, যাতে ওকে আরো বেশি কষ্ট দিতে পারি, যেমনটা ও আমাকে দিয়েছে। আসলে মানুষকে খুশি করে হঠাৎ কষ্ট দেওয়ার মজাই আলাদা, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমি রিমির বান্ধবীদের বললাম, তোমরা আড্ডা দাও, আমি রিমিকে নিয়ে যাচ্ছি, রিমির জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর রিমির হাত ধরে ওকে বাইরে নিয়ে এলাম। রিমি কোনো কথা বলল না, আমার হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। হঠাৎ সে বলে উঠল, শাহিন, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? আজ তোকে অন্যরকম লাগছে। আমি মুচকি হাসলাম। রিমি একটু হাসলো। আমি রিমিকে নিয়ে বাইকের কাছে এলাম। তারপর বাইক স্টার্ট দিলাম। রিমি বাইকে উঠে বসলো, কিন্তু অন্যান্য সময়ের মতো জড়িয়ে ধরলো না। আমি শান্ত গলায় বললাম, এইভাবে বসেছিস কেন? আমাকে জড়িয়ে ধর, না হলে পড়ে যাবি তো। তোকে জড়িয়ে ধরলে তো তুই রাগ করিস। আর রাগ করব না। তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। রিমি যেন এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল। সে খপ করে আমাকে জড়িয়ে ধরল, আমার পিঠে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মুচকি মুচকি হাসতে লাগলো রিমি। দেখে বোঝাই যাচ্ছে রিমি আজ অনেক খুশি। রিমি ভাবছে আমি ওকে বউ বলে মেনে নিয়েছি, কিন্তু বাড়িতে গিয়ে রিমির কি হাল করব সেটা শুধু আমি জানি। আমি তাড়াতাড়ি বাইক চালিয়ে বাড়ি এলাম। পুরো রাস্তা রিমি আমাকে জড়িয়ে ধরেছিল। আমি রিমিকে বাধা দেইনি, শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরুক। বাড়ি ফিরে বাইক পার্ক করে ঘরে এলাম। একটু পরে রিমিও ঘরে এলো। আমি ওকে আমার পাশে বসতে বললাম। রিমি গা ঘেঁষে চুপটি করে আমার পাশে বসলো। তারপর মিষ্টি গলায় বলল, আমাকে নাকি সারপ্রাইজ দিবি? হুম, অনেক বড় সারপ্রাইজ। কি সারপ্রাইজ? প্লিজ তাড়াতাড়ি বল। জানিস আজকে কার সাথে দেখা হয়েছিল? কার সাথে? শরীফের সাথে। আমার কথা শুনে রিমি চমকে উঠল। নিমিষেই রিমির হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রিমি বসা থেকে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, কোন শরীফ? এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আরে তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই শরীফ, যে তোকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, তো কি হয়েছে? হঠাৎ শরীফের কথা বলছিস কেন? কারণ আছে। সেই দিন শরীফ কোনো মেয়েকে নিয়ে পালায়নি। শরীফ আমাকে সব বলেছে। কি 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 বলেছে তোকে? রিমি তোতলাতে তোতলাতে বলল, মুখ দিয়ে ভালোভাবে কথা বের হচ্ছে না। আমি বললাম, শরীফকে সেদিন কয়েকটা ছেলে কিডন্যাপ করেছিল। 10 দিন ধরে তাকে একটা রুমের মধ্যে আটকে রেখেছিল। অনেক মারধর করেছে বেচারাকে। কিন্তু শরীফ কিডন্যাপারদের নাম বলল না। নাম বললে নাকি আমি তাকে মেরে ফেলবো। তবে আমি নিশ্চিত আমার পরিচিত কেউ শরীফকে কিডন্যাপ করেছিল। শরীফ বললে একটা মেয়েও নাকি ছিল সেখানে, ঠিক তোর মতো দেখতে। রিমির মুখটা এবার আরো ফ্যাকাশে হয়ে গেল। গোলগাল মুখটা একেবারে চুপসে গেছে, চোখে মুখে রাজ্যের ভয়। রিমির এমন ভয়ার্ত চেহারা দেখে আমার খুব মজা লাগছে। মনে মনে বললাম, কেবল তো শুরু, খেলা এখনো বাকি আছে। আমি বসা থেকে উঠে রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। খেয়াল করলাম ভয়ে রিমির সারা শরীর থরথর করে কাঁপছে। তবুও বুকে সাহস নিয়ে স্থির হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির চোখে চোখ রেখে বললাম, আচ্ছা, তুই শরীফকে কিডন্যাপ করিসনি তো? পাগল হয়ে গেছিস নাকি? কি যে এত বলে যাচ্ছিস? আমি শরীফকে কিডন্যাপ করবো কেন? তোর কি মনে হয় আমি তোর বন্ধুদের সাহায্যে শরীফকে কিডন্যাপ করে প্ল্যানিং করে তোকে বিয়ে করেছি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো রিমি। আমি হেসে ফেললাম এবার। না চাইতেও রিমি সত্যিটা বলে ফেলেছে। আমি হাসতে হাসতে বললাম, আমার বন্ধুরা যে শরীফকে কিডন্যাপ করেছে তা তো আমি বলিনি, তুই জানলি কিভাবে? মানে আমি আসলে... রিমি কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবতে পারিনি সে ধরা পড়ে যাবে। উপায়ন্তর না পেয়ে রিমি কাঁদতে লাগলো, বিলাপ করে বলল,
বিশ্বাস কর শাহিন, আমি শরীফকে কিডন্যাপ করিনি, আমার কোনো দোষ নেই। রিমির কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে রিমি আরও ঘাবড়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। ভয়ে মুখটা শুকিয়ে চুনোপুটি হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপছে, হার্টবিট বেড়ে গেছে। আমি দূরে থেকেই রিমির বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছি। আমি একটা শয়তানি হাসি দিয়ে রিমির দিকে এগোতে লাগলাম। রিমি ভয় পেয়ে পেছাতে লাগলো। একসময় রিমির পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল। আর পালানোর পথ নেই। আমি শরীরের সর্বশক্তি দিয়ে রিমিকে দেয়ালের সাথে চেপে ধরলাম। এক হাত দিয়ে রিমির গাল দুটো শক্ত করে চেপে ধরে মুখটা আমার কাছাকাছি নিয়ে এলাম। অন্য হাতে রিমির পেট খামচে ধরলাম। রিমি ব্যথা পেয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। আমার কোনো দয়া মায়া হলো না। ভেতরের পশুটা বের হয়ে এসেছে আমার। আজ রিমির রক্ষা নেই। আমি দাঁত কিরমির করে বললাম, আমার সাথে কেন এমনটা করলি? রিমি ভয়ে কিছু বলতে পারে না, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। রিমির চুপ থাকা দেখে মেজাজটা বিগড়ে গেল। আমি এবার আরো জোরে চিৎকার দিয়ে বললাম, চুপ করে আছিস কেন? বল, কেন এমনটা করলি? আমার জীবনটাকে তোর খেলনা মনে হয়? আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দে। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এত সহজে তোকে ছেড়ে দেই কি করে বল? কি করবি আমাকে? আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস কর। তোর মতো চালবাজ মেয়েকে বিশ্বাস করব আমি? অসম্ভব, পৃথিবী উল্টে গেলেও না। বলে আচমকা ঠাস করে রিমিকে চড় মারলাম। রিমির মাথাটা দেয়ালের সাথে বাড়ি খেল। রিমি ও মা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। আমি রিমির চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালাম। খেয়াল করলাম রিমির কান দিয়ে রক্ত বের হচ্ছে। প্রচণ্ড আঘাত পেয়েছে মনে হয়। আমি সেদিকে বার্তা দিলাম না। রিমির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে মুখটা আমার মুখের কাছে এনে বললাম, কি ভেবেছিস আমি কিছু জানি না? শরীফ আমাকে সব বলেছে। তুই আর আমার বন্ধুরা মিলে শরীফকে কিডন্যাপ করেছিলি। তারপর শরীফ পালিয়ে গেছে বলে মিথ্যা নাটক সাজিয়ে প্ল্যান করে আমাকে বিয়ে করেছিস। সব মিথ্যা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? একটু আগে ক্যান্টিনে তোদের সব কথা শুনেছি আমি। তুই নিজের মুখে সব স্বীকার করেছিস। এরপরও বলবি আমার ভুল হচ্ছে? তুই কিচ্ছু করিসনি। রিমি আর কিচ্ছু না বলে রুকরে কেঁদে উঠল। রিমির কান্না দেখে আমার রাগ আরও বেড়ে গেল। এই মেয়েটা কান্না করেই সবার মন গলিয়ে দেয়। কিন্তু আজ আমি গলছি না। একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমি চোখ লাল করে রিমির দিকে তাকালাম। রিমি ভয়ে কেঁপে উঠল। চিৎকার করে মাকে রাখতে যাবে তার আগে আমি রিমির গলা টিপে ধরলাম। রিমি ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। অনেকক্ষণ আমার সাথে ধস্তাধস্তি করলো। গলা টিপে ধরাতে রিমির জিভ অনেকখানি বেরিয়ে এসেছে, চোখ ছোট হয়ে এসেছে। মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। আমি রিমিকে ছেড়ে দিলাম। রিমি দেয়ালে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে লাগলো। আমি রিমিকে কাছে টেনে বুকের সাথে এমনভাবে চেপে ধরলাম যাতে সে নড়াচড়া করতে না পারে। তারপর কোমরে মৃদু চাপ দিয়ে রিমিকে কিছুটা উপরে তুলে মুখটা কাছাকাছি এনে বললাম, কষ্ট হচ্ছে খুব? রিমির মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ভয়ে একদম কুঁকড়ে গেছে, নিঃশব্দে চোখের জল ফেলছে। আমি আবার বললাম, তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে। তুই আমার সাথে কিভাবে এটা করতে পারলি? রিমি এবার মুখ খুলল, চোখ পিটপিট করে তাকালো কয়েকবার। তারপর করুণ স্বরে বলল, আমি তোকে হারাতে চাইনি, তাই এসব করেছি। প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমার কথাটা একটু শোন। কি শুনবো আর? কিছু করার বাকি রেখেছিস? আমি নিরুপায় হয়ে এসব করেছি, তোকে ভালোবাসি। ঠাস। আমি রিমিকে আবারও চড় মারলাম। রিমির ঠোঁট কেটে গেল, ঠোঁটের কোণা দিয়ে রক্ত পড়তে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ঝাঁঝালো গলায় বললাম, তোর এই ফালতু ভালোবাসার জন্য আমার জীবনটা নষ্ট কেন করলি? তোরই শুধু ভালোবাসার অধিকার আছে, আমার নেই? তোর জন্য আফিফা আমার থেকে দূরে চলে গেছে। রিমি আর কিছু না বলে আমার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ এভাবে কাঁদার পর ভাঙা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে ক্ষমা করে দে, এভাবে আর কষ্ট দিস না। কেবল তো শুরু, আমি তোকে কষ্ট দিয়ে তিলে তিলে মারব। কথাটা বলে রিমিকে জোরে লাথি মারলাম। রিমি কয়েক হাত দূরে ছিটকে পড়ল। দাঁড়াতে পারছে না, তবুও কোনো মতে উঠে দাঁড়ালো।
আমি ভয়ঙ্কর হাসি দিয়ে রিমির কাছে যেতে লাগলাম। রিমি আরও ভয় পেয়ে গেল। হঠাৎ রিমি আমাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ায় পাশের টেবিলের সাথে গুতা লেগে উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। মাথাটা ফ্লোরের সাথে জোরে আঘাত লেগে ফেটে যায়। মাথা থেকে দরদর করে রক্ত ঝরতে থাকে। রিমির ফর্সা মুখটা রক্ত দিয়ে লাল হয়ে যায়। এত কিছুর পরেও আমি শান্ত হতে পারলাম না। ভেতর থেকে আওয়াজ এলো, শাহিন, রিমিকে আরো কষ্ট দে, ওকে শেষ করে দে। আমি রিমির কাছে গিয়ে ওকে টেনে তুললাম। রিমি আমাকে ধরে অনেক কষ্টে উঠে দাঁড়ালো। আমি রিমিকে হ্যাঁচকা টান দিয়ে কাছে আনলাম। ওর হাত দুটো পেছনে ঘুরিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এত সহজে তোকে ছাড়ছি না। রিমি এবার চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলো। আমি রিমির মুখ চেপে ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর রিমির গলা টিপে ধরলাম, দাঁত কিরমির করে বললাম, আজ তোকে মেরেই ফেলবো। এতে আমার জেল হোক বা ফাঁসি হোক, আমি পরোয়া করি না। আগের বারের মতো রিমি এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। ওর শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। হাত পা ছেড়ে দিয়েছে, শুধু চোখ বড় বড় করে আমাকে দেখছে আর ঘুমাচ্ছে। আমি যেন আজ পাথর হয়ে গেছি, মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছি। হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। রিমির এমন করুণ অবস্থা দেখেও আমার মনে কোনো দয়া মায়া জন্মালো না, বরং মনে মনে খুশি হলাম। এদিকে রিমির চিৎকার ও গুঙানির শব্দে পাশের ঘর থেকে মা বাবা, ছোট মা, ছোট আব্বু ছুটে এলো। এসে দেখে আমি রিমির গলা টিপে ধরেছি। রিমির করুণ অবস্থা। ছোট আব্বু দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর রিমিকে টেনে বুকে জড়িয়ে নিল। রিমির কপালে চুমু দিয়ে কান্নার সুরে বলল, মারে, তোর এই অবস্থা কেন? আব্বু, শাহিন আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে আব্বু। ভাঙা গলায় কথাগুলো বলে রিমি কাঁদতে লাগলো। ছোট আব্বু রিমিকে ছেড়ে দিয়ে ঝড়ের বেগে আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে মারতে যাবে তার আগেই আমি হাত ধরে ফেললাম। চোখ রাঙিয়ে বললাম, খবরদার, আমার গায়ে হাত তুলবে না। আমাকে না মেরে নিজের মেয়েকে গিয়ে মারো। ওর সাথে বিয়ে দিয়ে অনেক আগেই আমাকে মেরে ফেলেছো। জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি আমি। দোষ করে আবার আমাকে চোখ রাঙিয়ে কথা বলিস? এত সাহস হয়েছে তোর? রিমিকে মেরেছিস কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। কপাল ভালো, শুধু মেরেছি। ওকে খুন করার ইচ্ছে ছিল আমার। কেন? কি করেছে রিমি? শরীফকে কিডন্যাপ করে প্ল্যানিং করে আমাকে বিয়ে করেছে। মিথ্যা কথা আব্বু, আমি কিচ্ছু করিনি। শাহিন আমার নামে মিথ্যা অবাদ দিচ্ছে। কাতর গলায় বলে উঠল রিমি। আমার রাগে শরীর জ্বলে উঠল। এতগুলো মায়ের খাওয়ার পরও রিমি শুধরালো না। আমি রাগে আগুন হয়ে বললাম, আমি মিথ্যে অপবাদ দিচ্ছি? কুত্তার বাচ্চা, দোষ করে এখন সাধু সাজা হচ্ছে। আজ তোকে মেরেই ফেলবো, এতে আমার কি হয় হোক। বলে আমি রিমিকে আবার মারার জন্য দৌড়ে গেলাম। রিমিকে মারতে যাব তার আগেই বাবা এসে আমাকে আটকালো। শার্টের কলার চেপে ধরে ঠাস করে চড় বসিয়ে দিল আমার গালে। তারপর রাগে গজ গজ করে বলল, মেয়েটাকে সত্যি সত্যি মেরে ফেলবি নাকি? তোর মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? তাকিয়ে দেখ একবার, কি অবস্থা করেছিস মেয়েটার। দোষ করেছে তাই মেরেছি। রিমি কি কি করেছে সেসব শুনলে শুধু আমি নয়, তুমি নিজেই ওকে মেরে ফেলবে। বলে আমি ছোট আব্বুর দিকে তাকালাম। ছোট আব্বু রাগে ফুঁসছে। আমাকে মারতে চেয়েও মারতে পারছে না। হয়তো রিমিকে বিয়ে করেছি তাই, না হলে অন্যান্য সময় রিমির গায়ে হাত তুললে আমার অবস্থা খারাপ করে দেয়। আদরের মেয়ে বলে কথা। আমি ছোট আব্বুর দিকে তাকিয়ে বললাম, মেয়েকে শাসন করতে পারোনি? আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। এমন মেয়েকে জন্মের সময় গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। নষ্টা মেয়ে কোথাকার। এবার ছোট মা আমাকে চড় মারলো। চোখ বাঁকিয়ে বলল, আমার মেয়ে নষ্টা? কার সাথে নষ্টামি করেছে? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ওর সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, এখন আবার আমাকেই সব দোষ দিচ্ছ। আগে জানলে মরে গেলেও ওকে বিয়ে করতাম না। বলে বিশ্রী ভাষায় রিমিকে কয়েকটা গালি দিলাম। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে হন হন করে বেরিয়ে এলাম। রিমিকে আর কিচ্ছু করতে পারলাম না। রাগ এখনও কমেনি, পরে ওকে দেখে নেব। এদিকে আমার মা রিমির কাছে এগিয়ে গেল। রিমি বিছানায় বসে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে মায়ের খেয়ে যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমার খারাপ খারাপ কথা শুনে। লজ্জায় কারো দিকে তাকাতে পর্যন্ত পারছে না। রিমি চেয়েছিল আমি আর ওর মধ্যে ঝামেলা যেন পরিবারের কেউ না জানে, কিন্তু আজ সবাই জেনে গেল শাহিন রিমিকে নিয়ে কী ভাবে, আর এখনও ওকে মেনে নেয়নি। সবার কাছে রিমি ছোট হয়ে গেল।
আমার মা রিমির মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। রিমি নিঃশব্দে কাঁদছে, কপাল ও ঠোঁটে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, সেই সাথে চুলগুলো রক্তে মাখামাখি হয়ে আঠালো হয়ে গেছে। ফ্লোরে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে, আর ডান হাতে কিছুটা ছিলে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ। সব কিছু মিলিয়ে রিমির অবস্থা বেগতিক। এত অত্যাচার মেয়েটা কিভাবে সহ্য করেছে আল্লাহ জানে। রিমির বাবা ফোন করে ডাক্তারকে তাড়াতাড়ি আসতে বলল। আমার মা রিমির কপালের রক্তগুলো মুছতে মুছতে বলল, ইস, কি মারটাই না মেরেছে। জানোয়ারটার মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। এভাবে কেউ মারে? বাড়িতে খালি ফিরুক, মেরে পিঠের চামড়া তুলে দিব। জানোয়ার একটা। খবরদার আমার স্বামীকে গালি দিবে না। শাহিন আমাকে মারুক কাটুক সেটা ওর ব্যাপার, তুমি ওকে গালি দেওয়ার কে? রিমির কথা শুনে শাহিনের মা চমকে উঠল। অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রিমির আগে ফুঁসছে। আমার মা বলল, আমি কে মানে? আমি শাহিনের মা। ছেলে দোষ করলে শাসন করব না? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আমিও দেখি তোমার ছেলে আমাকে কত কষ্ট দিতে পারে। আমার নামও রিমি। কথাটা বলতে বলতে রিমির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমার মা আর কিছু বলার সাহস পেল না, চুপ করে রিমির দিকে তাকিয়ে রইল। মনে মনে আফসোস করে বলল, রিমি আমার ছেলেটাকে কত ভালোবাসে, অথচ আমার পাগল ছেলেটা সেটা আজও বুঝছিল না। বাড়ি থেকে বের হয়ে সোজা বন্ধুদের কাছে গেলাম। ওদের সাথে শেষ বোঝাপড়াটা করে আসি। যাদেরকে নিজের ভাইয়ের আসনে বসিয়েছিলাম, তারা কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো? আজ একটা বিহিত করেই ছাড়ব। আমি রাগে কাঁপতে কাঁপতে বন্ধুদের সামনে গিয়ে দাঁড়ালাম। সব বন্ধুরা একজোট হয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে শাওন এগিয়ে এসে বলল। আমি 7-5 না ভেবে পরপর শাওনকে 2টো চড় মারলাম। আমার বন্ধুরা সবাই ভড়কে গেল। শাওন গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে অনেক বলে উঠল, শাহিন, শাওনকে মারলি কেন? তোদের কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছা করছে। তোরে কেন আমার সাথে এমনটা করলি? তোদের আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম। কি করেছি আমরা? শরীফকে কিডন্যাপ করে প্ল্যানিং করে আমার সাথে রিমির বিয়ে দিলি কেন? আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, সবার মুখ শুকিয়ে গেছে। এবার জোরে ধমক দিয়ে বললাম, কথা বলছিস না কেন? শরীফ আমাকে সব বলেছে, রিমিও সব স্বীকার করে নিয়েছে। এখন তোদের পালা। আমার জন্য মানে? রিমি তোকে অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারিনি। রিমির বিয়ের আগের দিন রিমি আমাদের কাছে এসে খুব কান্নাকাটি করে। রিমি তোকে ছাড়া বাঁচবে না, অন্য কারোর সাথে বিয়ে হলে আত্মহত্যা করবে। তাই আমরা রিমির কথাই শরীফকে কিডন্যাপ করে তোর সাথে রিমির বিয়ের ব্যবস্থা করি। তাছাড়া আমরাও মনে মনে চেয়েছিলাম রিমির সাথে তোর বিয়েটা হোক। বিশ্বাস কর দোস্ত, আমরা তোর খারাপ চাইনি, তোর ভালোর জন্যই করেছি, যাতে তুই সারা জীবন রিমির সাথে সুখে থাকিস। আমার ভালো চাইলে কখনো এসব করতি না। তোদের মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো, কারণ শত্রুরা সামনে থেকে আঘাত করে, তোদের মতো পিছন থেকে না। যাই হোক, তোদের এতদিন ভাই বলে মেনে নিয়েছি, তাই আর বেশি কিছু বললাম না। কিন্তু ভাবিস না তোদের ক্ষমা করে দিয়েছি। তোরা সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি। কথাগুলো বলে হাঁটা দিলাম। পেছন থেকে সবাই আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি পাত্তা দিলাম না। সব মেনে নেওয়া যায়, কিন্তু কাছের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে, সেটা মেনে নেওয়া যায় না। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আমি ঘরে ঢুকে দেখি রিমির অবস্থা সাংঘাতিক, মরা মরা অবস্থা। ঠিক করে কথা বলতে পারছে না। সবাই রিমিকে ঘিরে বসে আছে। ডাক্তার রিমির চিকিৎসা করছে। রিমি মনে হয় আর বাঁচবে না। আমি ঘরে ঢুকে সোফার উপর বসলাম, আর চোখে রিমির দিকে তাকালাম একবার। রিমির সারা মুখ ফুলে গেছে, ফর্সা মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। রিমির শরীর থেকে অনেক পরিমাণ রক্ত বেরিয়ে গেছে, যার কারণে শরীর একদম ফ্যাকাশে হয়ে গেছে। রিমির সাথে চোখাচোখি হতেই আমি দৃষ্টি সরিয়ে নিলাম। রিমি আমার দিকে অশ্রু মাখা চোখে তাকিয়ে রইল। ডাক্তার রিমির ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বললেন, ওনার এই অবস্থা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে কেউ ওনাকে খুব বাজেভাবে মেরেছে। কে মেরেছে ওনাকে? ডাক্তারের কথা শুনে সবাই আমার দিকে আর চোখে তাকালো।
ডাক্তার বুঝে ফেলল আমি রিমিকে মেরেছি। তিনি চোখ দুটো বড় বড় করে বললেন, আপনি ওনাকে মেরেছেন? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। আমার নীরবতাকেই সম্মতি ভেবে নিলেন ডাক্তার। তিনি এবার ধমক দিয়ে বললেন, এত নির্দয়ভাবে কেউ কাউকে মারে? আর একটু হলে তো বেচারি মরেই যেত। কথাটা বলে তিনি রিমির দিকে তাকালেন। আমাকে ইশারা করে রিমিকে বললেন, ছেলেটা হয় কি আপনার? আমার স্বামী। অস্ফুট গলায় বলে উঠল রিমি। ডাক্তার এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। হয়তো মনে মনে ভাবছেন, ছেলেটা মানুষ নাকি পশু? স্ত্রীকে এত নির্দয়ভাবে মানুষ মারে কিভাবে? ভেবেছিলাম ডাক্তার রাগারাগি করবেন, কিন্তু উনি আর কিচ্ছু বললেন না। পারিবারিক বিষয়ে বাইরের লোকে নাক গলানো ঠিক হবে না ভেবেই হয়তো চুপ হয়ে গেছেন। তারপরও বিড়বিড় করে কি যেন বলে রিমির ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে লাগলেন। রিমির কপাল অনেকটা কেটে গেছে, মাথার পেছনেও আঘাত পেয়েছে। ডাক্তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। রিমি ব্যথায় কাতরাচ্ছে। ব্যান্ডেজ করার সময় বারবার কেঁপে উঠছে। ডাক্তার ব্যান্ডেজ করা শেষে আমার সামনে এসে দাঁড়ালেন। আপাদু মস্তক ভালো করে একবার দেখে নিলেন। তারপর একটা কাগজ আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই ঔষধগুলো এনে আপনার স্ত্রীকে খাওয়াবেন। আরেকটা কথা, স্ত্রীকে ভালোবাসতে শিখুন, কারণ জগতে মা বাবার পর একমাত্র স্ত্রী আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারপর ডাক্তার চলে গেলেন। আমি প্রেসক্রিপশন হাতে নিয়ে ঝিম মেরে বসে আছি। মা আমার সামনে এসে বলল, এখনো বসে আছিস যে, যা ওষুধগুলো নিয়ে আয়। আমি ভ্রু কুচকে প্রেসক্রিপশনের দিকে এক নজর তাকালাম। ডাক্তার এখানে ওষুধের নাম না লিখে যদি কয়েকটা বিষের নাম লিখতো তাহলে খুব ভালো হতো। চিরদিনের জন্য রিমির থেকে মুক্তি পেতাম। আমি রাগে প্রেসক্রিপশনের কাগজটা ছিঁড়ে ফেললাম। তারপর রিমির দিকে তাকিয়ে কড়া গলায় বললাম, ওকে ওষুধ খাইয়ে কোনো লাভ হবে না। কিছুদিনের মধ্যে এমনিতেই ওকে মেরে ফেলবো। আমার কথা শুনে সবাই চমকে উঠল। বাবা আমাকে মারার জন্য তেড়িয়ে এলো, কিন্তু মা কোনো মতে বাবাকে সামলালো। আমি একটুও ভয় বা বিচলিত হলাম না। অন্যান্য সময় হলে আমি ভোঁ দৌড় লাগাতাম। জানি না আজ এত সাহস কোথায় থেকে এলো। আমি ছোট আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, মেয়েকে বাঁচাতে চাইলে আমাকে ডিভোর্স দিতে বলো। আমি মরে গেলেও ডিভোর্স দেব না। পাশে থেকে রিমি আচমকা কথাটা বলে উঠল। আমি অগ্নি দৃষ্টিতে রিমির পানে তাকালাম। দাঁত কিড়মির করে মাঝখাই গলায় বললাম, তোকে মারার ব্যবস্থাই আমি করছি, জাস্ট কয়েকদিন ওয়েট কর। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার মা রিমিকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। রিমি কাঁদতে কাঁদতে আমার মাকে বলল, তোমার ছেলে এত পাষাণ কেন? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ মেয়ে? রিমির কথা শুনে আমার মা কি বলবে ভেবে পায় না। তার চোখেও পানি চলে এসেছে। আমি বাইরে এসে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। কোনোভাবেই শান্তি পাচ্ছি না। মনের ভেতর খালি খচখচ করছে। রিমিকে এভাবে কষ্ট দেয়া কি ঠিক হলো? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। ভেতর থেকে উত্তর এলো, যা করেছিস একদম ঠিক করেছিস। রিমিকে আরও কষ্ট দে, কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেল। সে তোর ভালোবাসার মানুষকে তোর থেকে আলাদা করে দিয়েছে। আমি মনে মনে হাসলাম। কুৎসিত এক হাসি। ভেতরের পশুটা আবার জেগে উঠেছে। আমি মাঝরাতে বাড়ি ফিরলাম। ভেবেছিলাম রিমি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি। ঘরের লাইট এখনো জ্বলছে। আমি ঘরে ঢুকে দেখি মা রিমিকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু রিমি খাচ্ছে না। আমাকে দেখে মা বলল, দেখ মেয়েটার কি হাল করেছিস, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। কেন যে সেদিন তোর সাথে রিমির বিয়ে দিলাম, আল্লাহ জানে। বিনা দোষে একটা মেয়েটা এখন কষ্ট পাচ্ছে। বড় আম্মু, বাজে কথা না বলে এখান থেকে যাও। ভাঙা গলায় বলে উঠল রিমি। মা ধমক দিয়ে বলল, চুপ কর তুই। আমি যাই আর এই শয়তানটা আবার তোকে মারুক, তাই না? আমি কোথাও যাচ্ছি না, সারা রাত এখানেই বসে থাকবো। তোমাকে যেতে বললাম, যাও। শাহিন আমাকে কিচ্ছু করবে না, আর যদি কিছু করে তোমাকে ডাক দিব। ঠিক আছে, যাচ্ছি। খাওয়াটা অন্তত খেয়ে নে। রেখে যাও, পরে খেয়ে নিব। মা খাবারের প্লেট টেবিলের উপর রেখে চলে গেল।
যাওয়ার সময় আমাকে শাসিয়ে গেল আমি যেন রিমিকে কিছু না করি। আমি বিছানায় এসে বসলাম। রিমি বিছানায় হেলান দিয়েছিল। আমি বসাতে রিমিও আমার পাশে এসে বসলো। খেয়াল করলাম রিমি জ্বরে রীতিমতো কাঁপছে। আমি দূর থেকে ওর গায়ের তাপমাত্রা টের পাচ্ছি। রিমি কাচুমাচু হয়ে আমার পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে রিমি প্রথমে বলা শুরু করলো। আমি ছোটবেলা থেকেই তোকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে হয়তো বলে বোঝাতে পারবো না। তোকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, খুব ভয় পেতাম তোকে। তবুও সবসময় তোর পিছে আঠার মতো লেগে থেকেছি, সবসময় তোর কেয়ার করেছি, বিপদে আপদে পাশে থেকেছি, তোকে আগলে রেখেছি। ভেবেছিলাম একদিন তুই আমার ভালোবাসা বুঝবি, কিন্তু তুই আমার সব কিছুকে মজা ভেবে উড়িয়ে দিয়েছিস। তবুও আমি হাল ছাড়িনি। আকার ইঙ্গিতে বিভিন্ন ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। এর মাঝে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু আমি এখন বিয়ে করতে যাচ্ছিলাম না। তাই তোর সাহায্যে সব বিয়ে ভাঙতে শুরু করি। তুই ভেবেছিলি আমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চাই, সেই জন্য বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আমি তোকে বিয়ে করতে চাচ্ছিলাম। যাই হোক, বড় আব্বু আমার মতে জোর জবরদস্তি করে শরীফের সাথে বিয়ে ঠিক করে। আমি অনেকবার বাবা মাকে বলতে চেয়েছি শরীফকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আবার তোকেও কিছু বলতে পারছিলাম না, কারণ তুই তখন আবিবার প্রেমে হাবুডুবু খাচ্ছিলি। যদি বলতাম আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, তাহলে আমাকে মেরে ফেলতিস। তাই আর কিছু বলিনি। এদিকে আমার বিয়ের দিনও এগিয়ে আসছিল। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল আমি মরে যাব। তখন আমি প্ল্যান করি শরীফকে কিডন্যাপ করবো। এ কাজে তোর বন্ধুরা আমাকে হেল্প করে। শরীফকে কিডন্যাপ করার পর তোর বন্ধুরা সবাইকে বলে শরীফ মেয়ে নিয়ে পালিয়েছে এবং আমার বাবাকে তোর সাথে আমার বিয়ে দিতে বলে। বাবা আর কোনো উপায় না পেয়ে তোর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এক নাগারে কথাগুলো বলে রিমি থামলো। হাঁপিয়ে গেছে বেচারি। আমি ভ্রু কুঁচকে মনোযোগ দিয়ে রিমির সব কথা শুনলাম। রিমি একটু দম নিয়ে আবার বলা শুরু করলো। সব মানুষের জীবনে একটা প্রিয় মানুষ থাকে, যার জন্য মানুষ সব কিছু করতে পারে। আমার জীবনে সেই প্রিয় মানুষটা হচ্ছিস তো। তোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। তোকে ভালোবাসি বলেই আমি এসব করেছি। প্লিজ আমাকে আর কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারছি না। তুই যেটাকে ভালোবাসা বলছিস সেটাকে ভালোবাসা বলে না, স্বার্থপরতা বলে। আমাকে ভালোবাসলে কখনোই এমন জঘন্য কাজ করতি না। তুই আগে থেকেই জানতি আমি আফিফাকে ভালোবাসি, তবু এসব করেছিস। আমি তোকে আফিফার চেয়েও বেশি ভালোবাসি। তাতে আমার কি? আমি কি তোকে ভালোবাসি? আমি জাস্ট তোকে ঘৃণা করি। এতটাই ঘৃণা করি যে তুই মরে গেলেও তোর কবরে মাটি দিতে যাব না। আমার কথা শুনে রিমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হয়তো ভাবতে পারিনি আমি এমন কিছু বলবো। রিমি চোখের পানি মুছে করুণ গলায় বলল, তুই আমাকে এতটা ঘৃণা করিস? তারপরও তোর সাথে কেন আছি জানিস? কারণ এতদিন আমি ভাবতাম তোর সাথে আমার বিয়েটা জাস্ট একটা কোইন্সিডেন্স, এটা তোর ঘটনা ছিল। কিন্তু আজ যখন জানলাম যা হয়েছে সব তোর প্ল্যান, তখন ঘৃণাটা আরো বেড়ে গেছে। এতদিন তুই আমার ভালো দিকটা দেখেছিস, এখন থেকে দেখবি আমি কতটা খারাপ। কথাগুলো বলে আমি রিমির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালাম। রিমি ভয়ে কেঁপে উঠল। আমি রিমিকে টান দিয়ে আচমকা বিছানা থেকে নিচে ফেলে দিলাম। রিমি পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেল। হু হু করে কেঁদে উঠল সে। এমনিতেই রিমি অসুস্থ, তার উপর পড়ে গিয়ে অবস্থা আরও নাজেহাল। আমি রিমির সামনে হাঁটু মুড়ে বসলাম। শক্ত করে রিমির গাল দুটো চেপে ধরলাম। রিমির ঠোঁটের কোণা দিয়ে আবার রক্ত বের হতে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে দাঁত কিড়মির করে বললাম, এখনো সময় আছে, আমাকে ডিভোর্স দিয়ে দে। আমাকে মেরে ফেলতে চাইলেও মেরে ফেল, তবুও আমি ডিভোর্স দিব না। এত সহজে তোকে মারবো না, তিলে 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 কষ্ট দিয়ে মারবো। কথাটা বলে আমি উঠে দাঁড়ালাম। বাথরুম থেকে এক বালতি পানি এনে সোফায় ঢেলে দিলাম। ওয়ার্ড্রোব ও আলমারিতে যতগুলো কাপড় চাদর ছিল সব নিয়ে বাথরুমে ভিজিয়ে রাখলাম। কাল সকালে অসুস্থ শরীর নিয়ে রিমিকে এসব ধুতে হবে। আমি মনে মনে শয়তানি হাসি দিলাম। রিমি চোখ বড় বড় করে আমার এসব কাণ্ড দেখছে। হয়তো বুঝতে পারছে না আমি কেন এসব করছি।
আমি বিছানা থেকে একটা বালিশ রিমির মুখে ছুঁড়ে মেরে কর্কশ গলায় বললাম, চুপচাপ নিচে শুয়ে পড়। আমার কাছে আসার চেষ্টা করলে খবর আছে। আজ থেকে তুই আর আমি আলাদা বিছানায় ঘুমাবো। আমি এই অসুস্থ শরীরে ফ্লোরে ঘুমাবো? সেটা তোর ব্যাপার, থাকতে না চাইলে চলে যা, কিন্তু বিছানায় তোর জায়গা হবে না। রিমি কিছুক্ষণ ছলো ছলো চোখে আমার পানে চেয়ে রইল, এরপর কান্না ভেজা গলায় বলল, এসব কর মানে কি? তোকে কষ্ট দিচ্ছি, ধীরে ধীরে এর মাত্রা আরো বাড়বে। তুই কি ভেবেছিস এসব করলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো? সেটা সময়ই বলে দেবে। ঠিক আছে, আমিও দেখি তুই আমাকে কত কষ্ট দিতে পারিস। তুই খুব জেদি মেয়ে রিমি, মেয়েদের এত জেদ ভালো না। এটা জেদ না, আমার ভালোবাসার পরীক্ষা। আমি দেখতে চাই শেষ পর্যন্ত কে জয়ী হয়। নিঃসন্দেহে তুই হেরে যাবি, তার চেয়ে ভালো আপোষ করে নে। যত টাকা চাস দিব। আমার কথা শুনে রিমি নাক মুখ কুচকে তাকালো, এমন মনে হচ্ছে পারলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি কিছু বলতে যাব তার আগেই রিমি বলে উঠল, আমি কি তোকে টাকা আর সম্পত্তির জন্য বিয়ে করেছি? তোর মন মানসিকতা এতটা নিচু কেন রে, কষাই একটা। দাঁতে দাঁত চেপে বলল রিমি, তারপর অসুস্থ শরীর নিয়ে এই ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে পড়ল। ফ্লোরে শোয়া ছাড়া রিমির কাছে কোনো উপায় নেই, কারণ সোফা অনেক আগেই আমি ভিজিয়ে দিয়েছি। আর আমি ভালো করেই জানি এত রাতে রিমি অন্য ঘরে শুতে যাবে না, মা বাবা জানলে কষ্ট পাবে, সেই জন্য। একটু পর কি যেন ভেবে আমি মাথা তুলে রিমির দিকে তাকালাম। রিমি হাত দুটো বুকের মাঝে নিয়ে হাঁটু ভাঁজ করে ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। ঠান্ডা ও জ্বরে শরীর থরথর করে কাঁপছে। আমি রিমির সহন শক্তি দেখে বিস্মিত হলাম। এই মেয়েটা মানুষ নাকি এলিয়েন? এমন হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করছে কিভাবে? তার উপর আবার অসুস্থ। সত্যি বলতে রিমির জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ঠান্ডায় শিক লেগে যেত। তার চেয়েও বড় কথা, রিমির ওপর আজ এত অত্যাচার করেছে, তবুও সে কোনো প্রতিবাদ করেনি। রিমি এমন সতী সাবিত্রী সেজে কি বোঝাতে চায়? সে আমাকে খুব ভালোবাসে? কুষ্টি গিলাই ওর ভালোবাসার। আমি রিমির কথা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কেন জানি ঘুম আসছে না। আমি আবার রিমির দিকে তাকালাম, বুকের ভেতরটা হঠাৎ চিনচিন করে উঠল। ভাবলাম একটা চাদর রিমিকে দিই। পরক্ষণেই মনে হলো রিমির প্রতি দুর্বল হওয়া যাবে না। রিমি কষ্ট পাক, কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাক। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিমি ফ্লোরে নেই। আমার আগেই ঘুম থেকে উঠেছে বোধ হয়। আমি ছাদে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করে ফ্রেশ হলাম। একটু পর রিমি আমার জন্য চা নিয়ে এলো, গায়ে কমলা রঙের চাদর জড়ানো। আমি রিমির দিকে আর চোখে তাকালাম। রিমির চোখ টকটকে লাল হয়ে আছে, মনে হয় কাল সারা রাত ঘুমাতে পারিনি। রিমি আমাকে চায়ের কাপ দেওয়ার জন্য হাত বাড়াতেই আমি ইচ্ছে করে গরম চা রিমির হাতের ওপর ফেলে দিলাম। রিমি চিৎকার দিয়ে উঠল, দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি দাঁত বের করে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর রিমি ওয়াশরুম থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। রিমির হাতে ফোসকা পড়েছে, অনেকটা জায়গা লাল হয়ে গেছে। রিমি বারবার সেখানে ফু দিচ্ছে, অনেক জ্বালা করছে মনে হয়। রিমি চোখ মুখ শক্ত করে নিজেকে কন্ট্রোল করছে। আমি রিমির এমন অবস্থা দেখে মনে মনে অনেক শান্তি পেলাম। ভেবেছিলাম রিমি আমাকে বকবে, মারবে, গালাগালি করবে, কিন্তু কিছুই করলো না। উল্টো আমাকে অবাক করে দিয়ে বলল, আর এক কাপ চা আনবো? আমার অন্য হাতটাও পুড়িয়ে দে। ঠিক আছে, নিয়ে আয়। রিমি সত্যি সত্যি আরেক কাপ চা নিয়ে এলো। তারপর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিয়ে অন্য হাত বাড়িয়ে বলল, এই হাতটা পুড়িয়ে দে, তাহলে তুই আরো শান্তি পাবি। চোখ মুখ শক্ত করে রিমি বলল। আমি রিমির কথা শুনে হাসতে লাগলাম, কুৎসিত এক হাসি। আমার হাসি দেখে রিমি নাক সিটকালো, রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে। আমি দুষ্টু হাসি দিয়ে বললাম, এত জুলুম কিসের? কেবল তো শুরু, দিন এখনো পড়ে আছে। একদিনেই সব কষ্ট দিব না, ধীরে ধীরে দিব। রিমি কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের কোণায় পানি চিকচিক করছে, মুখটা মলিন, মাথার চুল উস্কো খুস্কো, গালে পানির দাগ শুকিয়ে গেছে। আমি চায়ে চুমুক দিতে দিতে ঝাঁঝালো গলায় রিমিকে বললাম, বাথরুমে আমার কাপড় চোপড় ভেজানো আছে, যা ওগুলো ধুয়ে দে। আমার শরীর খুব ব্যথা করছে রে, জ্বর এখনো কমেনি। তো আমি কি করব? ন্যাকামি না করে কাপড়গুলো ধুয়ে দে। আমি পারবো না, পরমকে বলছে ধুয়ে দিন। মা কেন ধুবে? তুই কি জন্য আছিস? কাজ করতে না পারলে সংসারের দায়িত্ব নিয়েছিস কেন? এজন্যই বলি আফিফা তোর চেয়ে অনেক ভালো, পুরো বাড়ির কাজ একাই করে।
এবারের কথাটা মনে হয় রিমির গায়ে লেগেছে। আমার দিকে কিছুক্ষণ খোল লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর অসুস্থ শরীর নিয়ে বাথরুমে কাপড় চোপড় ধোয়ার জন্য চলে গেল। আমি জোরে হাসতে লাগলাম। রিমিকে উচিত শিক্ষা দিয়েছি, ওর ভালোবাসা আমি বের করে দেব। এভাবে চলতে থাকলে কিছুদিন পর রিমি নিজেই আমাকে ছেড়ে চলে যাবে। রাতে রিমি ঘুমানোর জন্য এলে আমি আজকে ওকে ফ্লোরে শুতে বাধ্য করলাম। রিমি মন খারাপ করে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল। জ্বর কিছুটা কমেছে ওর, আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। ডাক্তার বিকেলে এসে মাথার ব্যান্ডেজ খুলে দিয়েছে, ও কিছু মেডিসিন দিয়ে গেছে। আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করার পর চোখে একটু তন্দ্রা ভাব এসেছে। হঠাৎ রিমি আমাকে ডাক দিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে? বড় আম্মু বলছিল আমাদের যদি একটা বেবি হয় তাহলে খুব ভালো হবে, পরিবারে নতুন একটা সদস্য আসবে। তাছাড়া আমিও চাই আমাদের একটা বেবি হোক, আমি মা হব, তুই বাবা হবি। রিমির কথা শুনে তাজ্জব বনে গেলাম। বলে কি? আমি চোখ কপালে তুলে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি লজ্জা লজ্জা ভাব নিয়ে চোখ পিট পিট করে আমাকে দেখছে। আমি রাগ সামলাতে না পেরে ধমক দিয়ে বললাম, তোর কি সত্যি কোনো লজ্জা শরম নেই? গতকাল আমাদের মধ্যে এত কিছু হওয়ার পরও তুই কোন হিসেবে এসব কথা বলছিস? হ্যাঁ, আসলে আমার খুব মা ডাক শুনতে ইচ্ছে হয়েছে। আমার হাতের মাইর খাওয়ার ইচ্ছা আছে নাকি? আরেকবার যদি বাজে কথা বলিস তাহলে মেরে ভূত বানিয়ে দেব। চুপচাপ ঘুমা। রিমি আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু ভয়ে বলতে পারল না। একটু পর রিমি ঘুমিয়ে গেল, আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম। 3 মাস পর। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আমি রিমির উপর অনেক শারীরিক ও মানসিক অত্যাচার করেছি। এই তো সেদিনের কথা, সিঁড়ি দিয়ে নামার সময় আমি ইচ্ছা করে রিমিকে ধাক্কা মেরে ফেলে দিই। রিমি পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পায়, ও ডান হাত মুচকে যায়। 1 সপ্তাহ রিমি বিছানা থেকে উঠতে পারেনি, খেতেও পারিনি ঠিক মতো। আরেক দিনের কথা বলি, আমার সবচেয়ে প্রিয় কালো রঙের শার্টটা আয়রন করার সময় রিমি অন্য মানুষকে হয়ে পুড়িয়ে ফেলে। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে গরম ইস্ত্রি মেশিনটা রিমির হাতে চেপে ধরেছিলাম। রিমির হাতে অনেকটা পুড়ে গিয়েছিল। ব্যথায় রিমি গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। অবশ্য রিমি কাউকে বলেনি কাজটা আমি করেছি। সবাইকে বলেছে রান্না করার সময় গরম তেল ছিটকে এসে হাত পুড়ে গেছে। এভাবে আমি রিমির উপর অনেক অত্যাচার করেছি যা বলে শেষ করা যাবে না। এই কয়দিনে রিমির এমন অবস্থা করেছি যে হুট করে ওকে কেউ দেখলে আঁতকে উঠবে। সারা শরীরে আঘাতের চিহ্ন, আঘাতের দাগগুলো ফর্সা শরীরে কালচে হয়ে ফুটে উঠেছে। রিমির চেহারার দিকে আজকাল তাকানো যায় না, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে। এই 3 মাসে আমার মাঝেও অনেক পরিবর্তন এসেছে। আমি একদম খিটখিটে মেজাজের হয়ে গেছি, অল্পতেই রেগে যাই, সবার সাথে রাগারাগি করি। আজকাল আয়নাতে নিজেকে দেখলে নিজেই চিনতে পারি না। আমার ভেতরের পশুটাকে তখন স্পষ্ট দেখতে পাই। কতটা পাষাণ হয়ে গেছে আমি, একদম জঘন্য একটা মানুষ। আর রিমির কথা কি বলবো, মেয়েটা একদম চুপসে গেছে। আগের মতো চঞ্চল স্বভাবটা ওর মধ্যে আর নেই। নিজেকে গুটিয়ে নিয়েছে, ঠিক করে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। মাঝরাতে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ওঠে, সারাক্ষণ কি যেন ভাবে। আমি রিমিকে শেষ কবে হাসতে দেখেছি মনে নেই। যে মেয়েটার ঠোঁটের কোনায় সবসময় মিষ্টি হাসি লেগে থাকতো, সে মেয়েটা আজ হাসি কি জিনিস ভুলে গেছে। সব কিছু হয়েছে আমার জন্য। রিমির ওপর এমন অমানবিক অত্যাচারের কারণেই রিমির আজ শোচনীয় অবস্থা। আমি কথায় কথায় রিমির গায়ে হাত তুলি, ইচ্ছা মতো ওকে মারি, সব সময় রিমির ভুল ধরার জন্য চেষ্টা করি। একটু এদিক থেকে ওদিক হলেই শুরু হয়ে যায় নির্যাতন। রিমি কোনো প্রতিবাদ করে না, আমার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে। মা বাবাকেও কিচ্ছু বলে না। আজকাল রিমিকে মাইর দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করি। সেদিন তো রিমির বাবা মাকে নিয়ে অনেক খারাপ কথা বললাম। রিমি শুধু উত্তরে একটা কথাই বলেছিল, আমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলবি না, তারা কোনো দোষ করেনি, যা বলার আমাকে বল। আমার মুখের উপর কথা বলাতে রেগে গিয়ে ফল কাটার ছুরি দিয়ে রিমির হাত কেটে দিয়েছিলাম। পরিবারের সবাই জানে রিমির এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী, তবুও কেউ কিচ্ছু বলে না। মা বাবা তো আমার সাথে কথাই বলা বন্ধ করে দিয়েছে, আর রিমির মা বাবা তো আমাকে দু চোখে দেখতে পারে না, না পারে কিছু বলতে, না পারে সইতে। তাদের শুধু একটাই আফসোস, কেন সেদিন আমার সাথে রিমির বিয়ে দিল। ভেবেছিলাম রিমির উপর নির্যাতন করলে ও আমাকে ডিভোর্স দেবে, কিন্তু আমি ভুল ছিলাম। রিমি সত্যি সত্যি মরে যাবে, তবুও আমাকে ডিভোর্স দেবে না। অবশ্য আমারও জেদ কম না, ডিভোর্সের জন্য রিমির পেছনে আঠার মতো লেগে আছে।
ডিভোর্স না দিলে রিমির উপর অত্যাচার চলবে। তবে ইদানিং একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। যার জন্য আমি এত কিছু করছি, সেই আফিফা এখন আর আগের মতো নেই। অনেক পরিবর্তন হয়ে গেছে সে। আফিফা এখন আগের মতো আমাকে সময় দেয় না, সব সময় কাজের বাহানা দেখায়। দেখা হলে ঠিক করে কথা বলে না, খারাপ ব্যবহার করে। হঠাৎ করে ওর কি হয়েছে আল্লাহ জানে। হয়তো এখনো রিমিকে ডিভোর্স দিতে পারিনি বলে আমার উপর রেগে আছে। যাই হোক, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। বিকেলবেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। চোখ কচলে দেখিয়ে আফিফা কল করেছে। আমি কল রিসিভ করে কানে ধরতেই আফিফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ধরফর করে শোয়া থেকে উঠে বসলাম আমি। তাগাদা দিয়ে বললাম, কি হয়েছে আফিফা, তুমি কাঁদছো কেন? বলেই আফিফা কল কেটে দিল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। ভাবলাম আফিফাদের বাড়িতে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি আফিফাদের বাড়িতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আফিফাকে ছেলে পক্ষ দেখতে এসেছে। খালামণি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে আফিফার বিয়ে ঠিক করেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। দরজা খোলাই ছিল। আমি ড্রয়িং রুমে ঢুকে কয়েকজন নতুন মানুষকে আবিষ্কার করলাম। সার হয়ে সোফায় বসে আছে ওনারা। তাদের মধ্যে লম্বা করে ফর্সা চেহারার ছিমছাম একটা ছেলেকেও দেখলাম। আর তাদের ঠিক সামনে সোফায় আফিফা বসে আছে, একদম নতুন বউদের মতো সাজগোজ করে। আমি কিছু বুঝতে পারলাম না, কি হচ্ছে এসব? আফিফাকে এমন কার্টুন বানিয়ে সবার সামনে বসিয়ে রেখেছে কেন? আমি মনে মনে হাবিজাবি ভাবতে ভাবতে আফিফার কাছে যেতে লাগলাম। হঠাৎ খালামণির দৃষ্টি আমার দিকে পড়ল। এতক্ষণ খালামণি আমাকে লক্ষ্য করেননি। আমাকে দেখেই খালামণির চেহারা পাল্টে গেল। নাক মুখ কুচকে আমার দিকে তাকালো। চেহারা দেখেই বুঝতে পারলাম আমি এখানে আসাতে খালামণি মোটেও খুশি হয়নি। খালামণি ধরফর করে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আফিফাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, খবরদার কোনো গন্ডগোল পাকাবি না। খালামণির কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। খালামণি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে আফিফার বিয়ে দিবে, ভাবতেই রাগে শরীর ফেটে যাচ্ছে। খালামণি আমার সাথে কিভাবে এটা করতে পারলো? আমি হতভম্ব হয়ে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখের ভাষা অনেক আগে হারিয়ে ফেলেছি। চোখের কোনায় নোনা পানি টলমল করছে। ছেলের মার আফিফাকে পছন্দ হয়েছে। ছেলে লজ্জায় কিছু বলছে না। সচরাচর এমন পরিস্থিতিতে মেয়েরা লজ্জা পায়, কিন্তু আজ মেয়ের বদলে ছেলে লজ্জা পাচ্ছে। যাই হোক, ছেলে পক্ষ আগামী সপ্তাহে আফিফাকে আংটি পরাতে আসবে। সেদিনই বিয়ের ফাইনাল কথাবার্তা হবে। যেহেতু সবারই আফিফাকে পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান ওনারা। এরপর সবাই কিছুক্ষণ খোঁজ গল্প করার পর হালকা নাস্তা করে চলে গেলেন। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি। আফিফা সোফায় বসে ছলছল চোখে আমাকে দেখছে। হঠাৎ সে চিৎকার করে বলে উঠল, সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই এখন আমাকে অন্য একটা ছেলেকে বিয়ে করতে হবে। আমি আবার কি করলাম? তুমি যদি রিমিকে ডিভোর্স দিতে, তাহলে মা কি আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইতো? সব কিছু তোমার জন্য হয়েছে, এসবের জন্য একমাত্র তুমিই দায়ী। তোমাকে ভালোবেসে জীবনের সবচেয়ে ভুলটা করে ফেলেছি আমি। আফিফার কথা শুনে মাথা নিচু করে নিলাম। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি চোখের পানি মুছে ধীর পায়ে আফিফার পাশে গিয়ে বসলাম। আমার ঠিক সামনে পায়ের উপর পা তুলে খালামণি বসে আছে। মুখে মিষ্টি পান। খালামণি পান চিবুচ্ছে আর মুচকি হাসছে। আমার বুকটা আচমকা কেঁপে উঠল। খালামণির এই হাসির পিছনে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আমি কিছু বলার আগেই খালামণি বলে উঠলেন, কিছুদিন পর আফিফার বিয়ে। আমার তো কোনো ছেলে পেলে নেই, তাই তোকে আফিফার বিয়ের দায়িত্ব নিতে হবে। খালামণির কথা শুনে আমি তবদা খেয়ে গেলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। এমন মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আমি নিজেকে সামলে নিয়ে কান্নামাখা গলায় বললাম, এসব কি হচ্ছে খালামণি? তুমি আফিফার বিয়ে অন্য কোথাও দিতে পারো না? কেন? অন্য কোথাও বিয়ে দিলে কি করবি? তোর জন্য আমার মেয়েটা সারা জীবন অপেক্ষা করবে নাকি? আফিফাও অতটা বোকা নয়। আমি ধুমধাম করেই আফিফার বিয়ে ওই ছেলেটার সাথে দিব। আমি এবার হাঁটু গেড়ে খালামণির সামনে গিয়ে বসলাম। তারপর হাত জোর করে বললাম, তুমি এমনটা করো না খালামণি, প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও। বিয়ে ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। ছেলে কি করে জানিস? সরকারি চাকরি করে। আর তোর তো কোনো যোগ্যতাই নেই। তোর সাথে আফিফার বিয়ে দিলে কাজ করার বদলে সারা জীবন ওর টাকায় বসে বসে খাবি।
তুমি বললে কাল থেকেই আমি চাকরি খোঁজা শুরু করে দেব, যা বলবে তাই করব। তবু আফিফার বিয়ে অন্য কোথাও দিও না, আমি মরে যাব তাহলে। আমি ওকে সুখে রাখার জন্য সব করতে রাজি আছি। তাই নাকি? খালামণি প্লিজ আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, বিশ্বাস করলাম। চাকরি বাকরির হিসাব বাদ। তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে? 3 মাসের মধ্যে রিমিকে ডিভোর্স দিতে বলেছিলাম, কিন্তু 3 মাসের জায়গায় 4 মাস পেরিয়ে গেছে, এখনো ডিভোর্স দিতে পারলি না। উল্টো আমার মেয়েকে প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছিস। আমি চেষ্টা করছি তো খালামণি। সমস্যা নেই, চেষ্টা করতে থাক। ততদিনে আফিফার ছেলে মেয়ের মামা হয়ে যাবে। এসব কি বলছো খালামণি? তুমি এমনটা করতে পারো না। আমি এমনটাই করব, তোর জন্য আমার মেয়েকে আর কষ্ট পেতে দিব না। আমি আফিফাকে ভালোবাসি খালামণি। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না শাহিন। আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমার মেয়ে সতীনের ঘর করবে না। তুই রিমিকে ডিভোর্স দিয়ে সম্মানের সাথে আফিফাকে বিয়ে করে ঘরে তোল। ঠিক আছে খালামণি, তুমি শুধু আমাকে 1 মাস সময় দাও, আমি সব ঠিক করে দেব। 1 মাস না, আমি তোকে 2 দিনের সময় দিলাম। কি বললে? মাত্র 2 দিনের মধ্যে কিভাবে আমি রিমিকে ডিভোর্স দিব? সেটা তোর মাথা ব্যথা, আর না পারলে এক্ষুনি বলে দে। শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আমি পারবো খালামণি। পারলে ভালো, না পারলে আফিফার বিয়ে দেখার জন্য তৈরি থাকিস। কথাটা বলে খালামণি চলে গেল। আমি আফিফার পাশে গিয়ে বসলাম, মাথায় রাজ্যের চিন্তা। মাত্র 2 দিনে আমি এত কিছু করব কিভাবে? গত 3 মাস ধরে ডিভোর্সের জন্য রিমির পিছন পড়ে আছি, তাহলে মাত্র 2 দিনে কিভাবে রাজি করাবো? আমার মাথায় কাজ করছে না, কি করব ভেবে পাচ্ছি না। আফিফা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো জানো না মা খুব জেদি, যা বলবে তাই করবে। আমাকে নিজের কাছে পেতে চাইলে রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম, চলে যাওয়ার জন্য পা বাড়াবো, তখন পেছন থেকে আফিফা আবার বলে উঠল, যদি তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হয়, তাহলে আমার লাশের খাটিয়া কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত থেকো। খুব শীঘ্রই সে দিনটা আসতে চলেছে। আফিফার কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। আফিফা নিঃশব্দে কান্না করছে। আমার খুব মায়া হলো, মেয়েটা আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি ওকে কিচ্ছুই দিতে পারিনি, শুধু কষ্টই দিয়ে গেলাম। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমি আফিফার কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিলাম, তারপর শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে রইলাম কিছুক্ষণ। সিদ্ধান্ত নিলাম আফিফাকে আর কাঁদতে দেব না, যেভাবেই হোক ওর মুখে হাসি ফুটাবো। আমি আফিফার কপালে আলতো চুমু দিয়ে বললাম, খবরদার ও সব অলক্ষণে কথা মুখে আনবে না। আমি থাকতে তোমার কিছুই হবে না, তুমি শুধু আমার। বলে আমি আফিফাকে ছেড়ে দিলাম। আফিফা মায়া ভরা চোখে আমাকে দেখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, আফিফার সামনে দাঁড়াবার সৎ সাহস আমার নেই। আমি সেখান থেকে চলে এলাম। পুরো বিকাল মন খারাপ করে নদীর পাড়ে বসে কাটালাম। মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কিভাবে রিমিকে ডিভোর্সের জন্য রাজি করাবো। রিমিরও তো জেদ কম না, এতদিনে যাকে রাজি করাতে পারিনি তাকে এই 2 দিনে কিভাবে রাজি করানো সম্ভব? আমার এখন বুক ফেটে কান্না আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। রিমির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাবলাম শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি। সন্ধ্যার পর আমি বাড়ি ফিরলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে রিমি দরজা খুলল। আমাকে দেখে ভুবন ভুলানো এক চিলতে হাসি উপহার দিল। আমি রিমির দিকে তাকিয়ে খেয়াল করলাম আজ সে খুব সুন্দর করে সাজগোজ করেছে, একদম আমার মনের মতো। রিমির পরনে কালো রঙের সুতি শাড়ি, হাতের কবজি পর্যন্ত কালো রঙের ব্লাউজে ঢাকা, কপালে কালো টিপ, চোখে গাঢ় কাজল, মেঘ বরণ খোলা কেশ। উফ, রিমি এই সামান্য সাজে কোনো পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। কালো শাড়িতে রিমিকে একদম প্রতিমার মতো সুন্দর লাগছে। রিমির ফর্সা শরীরটা শাড়ির ভেতর থেকে জ্বলজ্বল করছে। অনেকদিন পর রিমিকে এভাবে সাজগোজ ও হাসতে দেখে কেন জানি আমারও খুব ভালো লাগলো। তাছাড়া আজ সকাল থেকেই রিমিকে খুব হাসি খুশি দেখছি। বিশেষ কারণ ছাড়াই রিমি আজ হঠাৎ এত খুশি কেন? আমি মনে মনে এসব চিন্তা করছিলাম। রিমি আমাকে দরজার সামনে দাঁড় করিয়েই কোমর সামান্য হেলিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো আমার পিছনে কিছু আছে কিনা। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি হয়েছে? রিমি কিছু বলল না, শুধু মুচকি হাসছে। আমার দিকে একবার চোখ পিটপিট করে তাকাচ্ছে, পরক্ষণেই লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম,
আমি বিরক্ত হয়ে বললাম, সামনে থেকে সর, যেতে দে। আমার জন্য কি এনেছিস? তোর জন্য আবার কি আনবো? দেখ শাহিন, মেয়েদের মতো ঢং করবি না। কি এনেছিস চলতে বের কর। আর হ্যাঁ, দামি গিফট না হলে খবর আছে কিন্তু। প্রতিবার তুই আমাকে সস্তা গিফট দিস, এবার আর সেটা হতে দিচ্ছি না।